সেই অচেনা লোকটির পিছনে দাঁড়িয়ে আছে রানা, সেই একই রুমের মাঝে। কোনো খবর পেয়েছিস কে আমার সাথে এরকম শত্রুতা করছে, আমার কাজে বাধা দিচ্ছে? সে ভূত না জিন যে আবার গতিতে আসে আর চলে যায়? আমার সাম্রাজ্য সে ধ্বংস করতে লেগেছে, আর তোরা তাকে খুঁজে বের করতে পারছিস না শালা। তোরা সব অপদার্থের দল, তোদের দিয়ে কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আজ দুদিন পর মাহিম ভার্সিটিতে আসলো। আগের দিনের মতো চুপি চুপি ভার্সিটি ঢুকলো, কিন্তু 5 র্যাগিং গ্রুপের জায়গায় কাউকে দেখতে পেল না। তাই সে নিশ্চিন্তে নিজের রুমের দিকে গেল এবং ক্লাসরুমে প্রবেশ করলো। আগের দিনের ঘটনার জন্য তাকে দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। মাহিম এসব না খেয়াল করে সবাই পিছনে গিয়ে বসলো। মাহিম বসার কিছু সময় পর কয়েকজন এসে তার পাশে বসলো। এটা দেখে মাহিম খুবই অবাক হলো। হ্যালো, আমি নেহাল, আর এরা আমার বন্ধু। আর তুমি? আমি মাহিম। হাত না মিলিয়ে, আমরা কি তোমার বন্ধু হতে পারি? মেয়েটির এই কথা শুনে মাহিম আশ্চর্য হয়ে গেল। কি হলো, কথা বলছো না কেন? না মানে, আপনারা আমার সাথে বন্ধুত্ব করতে আসছেন, এই জন্য অবাক হয়েছি। বন্ধুত্ব করতে এসেছি, তাতে অবাক হওয়ার কি আছে? দেখছেন তো সবাই আমাকে নিয়ে কেমন হাসাহাসি ট্রোল করছে, আর সেখানে আপনারা বন্ধুত্ব করতে আসছেন, তাও দেখে মনে হচ্ছে আপনারা খুবই বড় লোক। আমরা বড় লোক বা গরিব দেখে বন্ধুত্ব করি না, আমরা মন দেখে বন্ধুত্ব করি। ও আচ্ছা, কিন্তু আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে পারবো না, কারণ আমার সাথে বন্ধুত্ব হলে আপনাদেরও অনেক কথা শুনতে হবে। এটা বলে আকাশ মাহিমের পাশে বসে পড়ল। মাহিম কি বলবে ভেবে পেল না, সে শুধু তাদের দিকে চেয়ে আছে। কি হলো, বন্ধু করবে না নাকি তুমিও চাও আমরা বাকিদের মতো খারাপ ব্যবহার করি? শ্রাবণী একটু ভয় দেখিয়ে বলল। শ্রাবণী, এসব কি? বাকিদের মতো করলে ওদের সাথে আমাদের পার্থক্য কি থাকলো? জোর করে তো আর বন্ধুত্ব হয় না। আমরা ভেবেছিলাম যে আমাদের দলে আর একজন নতুন বন্ধু হবে, কিন্তু সে তো হতেই চাইছে না। বৃষ্টির কথা শুনে মাহিম কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, কিন্তু আমি যে বিষয়গুলো মানতে নারাজ সেসব সম্পর্কে আমার সাথে জোর করবে না। বৃষ্টি কিছু একটা ভেবে হ্যাঁ বলল। ঠিক আছে, আমরা যখন বন্ধু হয়েই গেছি তাহলে পরিচয়টা সেরে নিই। আমি নেহাল। আমি মায়া। আমি শ্রাবণী। আর আমি হলাম বৃষ্টি। আমরা যখন বন্ধু, তাই আজ থেকে তুই বলে ডাকবো। ঠিক আছে, তাই হবে। আচ্ছা মাহিম, তোর চোখে লেন্স লাগানো নাকি আগে থেকেই চোখ দুটো অমর নীল? বৃষ্টি মাহিমের চোখের দিকে তাকিয়ে বলল। বৃষ্টির কথা শুনে মাহিম নিজের চোখে হাত দিল। আজ চোখে লেন্স লাগাতে ভুলেই গেছি, এরা সবাই দেখে ফেললো তো, আমার চোখের কথা মনে নেই। মাহিম মনে মনে ভাবল, কি রে, কি এমন প্রশ্ন করলাম যে উত্তর দিতে এত সময় লাগে তোর? আরে না, আমার চোখে এমন লেন্স কোথায় পাবো? আমার যেই অবস্থা, একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না, আবার চোখে লেন্স লাগাবো? মাহিম একটু মন খারাপ করেই বলল, যেটা দেখে বাকিরা মন খারাপ করে ফেললো। আরে মন খারাপ করিস না, আল্লাহ সবাইকে যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ। এই চোখ আমি কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে পড়ছে না। বৃষ্টি নিজের মনে মনে কথাগুলো বলল। কি রে বৃষ্টি, তুই আবার কি ভাবছিস? কিছু না রে, বসে পড়, স্যার আসবে, ক্লাস করতে হবে। হ্যাঁ সেটাই। ক্লাসে স্যার প্রবেশ করলো, তাই সবাই চুপ হয়ে গেল। এক এক করে কয়েকটি ক্লাস হয়ে গেল। এইটুকু সময়ের মাঝে তাদের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ভার্সিটি শেষে মহিম, তোর নাম্বারটা আমাদের সবাইকে দে, সময় মতো যোগাযোগ করতে পারবো। ঠিক আছে, লেখ 017। আচ্ছা ঠিক আছে, সাবধানে বাসায় যা, অন্য কোনো একদিন আমরা সবাই তোর বাসায় যাব, কেমন? ঠিক আছে। এটা বলে সবার থেকে বিদায় নিয়ে মাহিম নিজের বাসার দিকে যেতে লাগলো। আল্লাহ জানে সামনে আর
কি কি হতে চলেছে। এদের সাথে বন্ধুত্ব, এরা যদি আমার পরিচয় জেনে যায় তাহলে তো সমস্যা হবে। আর আমার বাড়িতে যেতে চাইলে আমি কোথায় নিয়ে যাব? মাহিম এসব চিন্তা করতে করতে নিজের বাসায় ফিরতে লাগলো। কিরে বৃষ্টি, তুই সে কখন থেকে দেখছি কিছু একটা ভাবছিস কিন্তু বলছিস না। নেহাল আর আকাশ ছিল, তাই তোদেরকে আমি কিছু বলিনি। তারা থাকলে কি সমস্যা ওদের সামনে বলতে পারবে না? ওরা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু কথাগুলো আমি তোদের পার্সোনালি বলতে চাই। তার কারণ হলো, এই ঘটনার রাত্রে তোরা দুজন আমার সাথে ছিলি, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। ভার্সিটি থেকে তুই চিন্তায় মগ্ন আছিস, কি এমন বিষয় নিয়ে চিন্তা করতেছিলি আমরা একটু শুনি। তোদের একটা কথা বলি শোন তাহলে। মহিমকে দেখার পর থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে। একদিনের মাঝে তোর আবার কি মনে হচ্ছে? মায়া কিছুটা ভাবো করে জিজ্ঞেস করলো। মহিমের চোখ দুটো দেখে আমার পরিচিত মনে হতে লাগলো। তুই তো আজই প্রথম দেখলি, তাহলে পরিচিত লাগলো কেমনে? আরে আমার পুরো কথা শুনবি তো তোরা নাকি? ঠিক আছে বল। সেই দিন রাতে ওই রুমের মাঝে যে খুনগুলো করেছিল একটি ছেলে, তার চোখ দুটো আমি খুব ভালো করে দেখেছিলাম। ওই ছদ্মবেশী কিলার এই চোখ দুটো ঠিক নীল কালারের ছিল। জ্যোৎস্নায় চোখ দুটো জল জল করছিল। আমরা কিছু দেখলাম না, যত দেখা সব তুই দেখলি। আরে বিশ্বাস কর, আমি সত্যি দেখেছিলাম। ঠিক আছে মানলাম, তো সেটার সাথে মাহিমের কি সম্পর্ক? মহিমের চোখে দেখলি না নীল? ধুর, তুই কার সাথে কার মিল করাচ্ছিস? নীল চোখ তো যার তারই হতে পারে। ছদ্মবেশী কিলার কোথায় আর মাহিম কোথায়? দুজনের মাঝে আকাশ পাতার পার্থক্য। হ্যাঁ সেটা ঠিক। তুই যেটা ভাবছিস সেটা কখনোই সম্ভব নয়। তাই ওসব চিন্তা ভাবনা বাদ দিয়ে বাসায় যা। দেখ, তুই আবার এটা নিয়ে রহস্য করিস না, আর সেই রহস্য ভেদ করতে চাস না। তোরা যাই বলিস না কেন, আমার তো কিছু একটা খটকা লাগছে, আর এটা শেষ পর্যন্ত আমি দেখেই ছাড়বো। বৃষ্টি মনে মনে কথাগুলো বলল। বৃষ্টি এমন একটা মেয়ে যার মনে কোনো খটকা লাগলে সে সেটা নিজে ঘটিয়ে যাচাই বাছাই করে দেখে। এটা তার ছোটবেলা থেকেই অভ্যাস। তিনজন বিদায় নিয়ে তিন দিকে চলে গেল নিজেদের বাসায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিন মাহিম রোজ ভার্সিটিতে এসেছে আর প্রতিদিন 5 র্যাগিং গ্রুপের কাছে গিয়েছে। প্রতিদিন তারা মাহিমকে কোনো না কোনোভাবে হেনস্থ করবেই। তবুও মাহিম তাদের কাছে যায় এবং ভালো ব্যবহার করে। এই বিষয়টা নিয়ে বৃষ্টি ও তার বাকি বন্ধুরা অনেক কথাই মাহিমকে জিজ্ঞেস করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ভার্সিটি ক্যাম্পাসে সবাই বসে আছে আর মাহিমের দিকে একের পর এক প্রশ্ন ছুঁড়ে মারছে। রোজ রোজ ওদের কাছে গিয়ে র্যাগিং খেতে তোর কি ভালো লাগে? কি রে, কথা বলছিস না কেন? এইভাবে চুপ করে বসে আছিস কেন? তোদের প্রশ্ন শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। হ্যাঁ, আমাদের প্রশ্ন শেষ। এখন তুই সাপ সাপ এই প্রশ্নগুলো জবাব দে। প্রথমত ওদেরকে আমার খুব ভয় করে, কারণ প্রথম দিন আমার সাথে যেমন করেছে সেটা কখনো ভোলার মতো নয়। মাহিম কিছুটা ভীতু কণ্ঠে বলল, যেটা দেখে বাকিরা বুঝলো মাহিম সত্যি সেই দিনের ঘটনার জন্য খুব ভয় পেয়েছিল। আর এটা বুঝলো যে মাহিম খুবই ভীতু আকারের ছেলে। আর এই জন্যই আমি রোজ ওদের সঙ্গে দেখা করি এবং ভালো আচরণ করি। তবুও তারা আমার সাথে প্রতিদিন কিছু না কিছু একটা করবেই। তবুও আমি মাথা পেতে নেই, কারণ আমি ওদের সাথে ঝামেলা চাই না। এই ভার্সিটিতে আমি স্বপ্ন পূরণ করতে এসেছি, কোনো ঝামেলা নয়। মাহিম নিজের চশমা ঠিক করতে করতে বলল, তোর বিষয়টি আমি বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে প্রতিদিন এমন? বাদ দে ভাই, ভার্সিটি এসে তোদের মতন ভালো বন্ধু পেয়েছি, এটাই অনেক। আমি তো ভেবেছিলাম আমার এমন চেহারা পোশাক আশাক দেখে কেউই বন্ধুত্ব করতে আসবে না, কিন্তু দেখ তোরা ঠিকই এসেছিস। তোকে আমরা আগেই বলেছিলাম, পোশাক আশাক দেখে আমরা কারোর সাথে বন্ধুত্ব করি না। সবাই কথা বলতে লাগলো আর বৃষ্টি কিছু একটা চিন্তা করতে লাগলো।
এটা দেখে মায়া বৃষ্টিকে খোঁচা মারলো। সাথে সাথেই বৃষ্টি চিৎকার করে উঠল। আ চিমটি কাটলি কেন? আমরা সবাই গল্প করছি, আর তুই কোন রাজ্যে হারিয়ে গেছিস? আমি আমার স্বপ্নের রাজার কথা ভাবছি। আরে একজন, বলা যাবে না। আরে বল, আমরা একটু শুনি, যদি কোনোভাবে তোকে সাহায্য করতে পারি। দূর, তোদের বলতে যাবো কেন? আচ্ছা মাহিম, তুই মারামারি খুন খারাপি দেখেছিস কখনো নিজের চোখে? হঠাৎ বৃষ্টির এই কথা বলাতে সবাই চমকে গেল। তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। তুই বল, শুনি। আরে সুরেশ ঠাকুর দেখলেই তো আমার ভয় করে, সেখানে মারামারি। মাহিম ভীতু চোখে বলল, যেটা দেখে বৃষ্টি সহ সবাই হেসে উঠল। সেটা তো দেখাই বোঝা যাচ্ছে তুই কোনোদিন ছুরি দেখছিস কি না সন্দেহ যে ভিতর ডিম তুই। না হলে রোজ রোজ তো এত অত্যাচার কিভাবে সহ্য করতিস? আরে না, আমার মতন খ্যাত ছোট লোকের সাথে কোন মেয়ে বা প্রেম করবে? 10 টাকার বাদাম খেয়ে কোনো মেয়ে আমার সাথে প্রেম করতে চাইবে না, তাই ওসব আশা আমি করি না। মাহিমের কথা শুনে বৃষ্টি বিড়বিড় করে বলল, তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার। এখন শুধু সুযোগের অপেক্ষায়। তোরে আমার খুব ভালো লেগেছে, এমনকি হয়তো ভালোবেসেও ফেলেছি। কিরে বৃষ্টি, বের বের করে কি বলছিস? ও আর কি বলবে, কিছুদিন ধরে শুধু সাপের মন্ত্র পড়ে। সবাই একসাথে হেসে উঠল। ভার্সিটির ক্যাম্পাসে সবাই নিজেদের কাজে ব্যস্ত, কেউ পড়াশোনা, কেউ আড্ডা, আবার কেউ প্রেম পীড়িত। কিন্তু ভার্সিটির গেট থেকে হঠাৎ কয়েকটি গাড়ি আসার শব্দ শোনা গেল। গেটের কাছে যারা ছিল সবাই মামুন ভাই বলে চিৎকার করতে লাগলো। ক্যাম্পাসে যারা ছিল তারা সবাই বুঝে গেল যে কে এসেছে। ভয়ে অনেক মেয়ে ক্যাম্পাস ছেড়ে ক্লাসরুমের দিকে যেতে লাগলো, আবার অনেকেই লুকিয়ে পড়তে লাগলো। এমনকি মায়া, বৃষ্টি আর শ্রাবণীও। ওদের পিছন পিছন আকাশ, নীল আর মাহিমও গেল। কিছু সময়ের মাঝে পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা হয়ে গেল, শুধু কতগুলো ছেলে মেয়ে ছাড়া যাদের অহংকার বেশি। জিপ গাড়িতে করে মামুন ও তার গুন্ডা পান্ডা আসলো। মামুন হলো এই ভার্সিটির ভিপি। মামুন নামে সবাই চিনে, আর সকল মেয়েরা পালানোর একটাই কারণ, আর সেটি হলো মামুনের নজরে যে মেয়েই পড়বে তাকে নিজের বিছানায় নিয়ে আসতে যা ইচ্ছে তাই করে। একবার কোনো মেয়েকে ভালো লেগে গেলে তাকে কাছে পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। মামুন ভার্সিটিতে এসেই নিজের গাড়ি থেকে নামলো, তারপর চোখে সানগ্লাস পরে নিল। মামুনকে দেখে 5 র্যাগিং গ্রুপের সদস্যরা এগিয়ে আসলো। কেমন আছেন ভাই? আজ 1 সপ্তাহ পর আপনি ভার্সিটিতে? আসলাম দেখতে, কোনো সুন্দরী পাখি চোখে পড়ে কিনা। আরে ভাই, সেটা আর বলতে, আপনি একবার বললে আমরাই নিয়ে যেতাম। আরে ইরা, শোনা যে তুমি ভার্সিটিতে আসছো, তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে তাহলে সপ্তাহে আমার একটা করে মেয়ে আর লাগতো না। কি করব ভাই, আমার যে এইসব ভালো লাগে না। কোনো একদিন ভেবে দেখব। আপনি এখন যে কাজ করতে এসেছেন সেটা করেন। ঠিক আছে। তো মামুন, সব মেয়ে তো পালাইছে, দেখো খুঁজে ভালো একটা পাও নাকি আজ রাতের জন্য। ঠিক আছে, খুঁজে দেখছি। এটা বলে তারা তিনজনও তাদের সাথে থাকা বাকি লোকগুলো সুন্দর সুন্দর মেয়ে ধরে নিয়ে আসতে লাগলো। ভার্সিটির কোনো শিক্ষকেরা এসব কাজে বাধা দিতে আসে না, কারণ তারা সবাই জানে মামুনের কাজে বাধা দিতে গেলে পরের দিন তার লাশ পাওয়া যাবে। মামুন নিজের গাড়ির উপর বসে আছে, তখনই কয়েকটা লোক মেয়ে ধরে নিয়ে আসলো। সকল মেয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তারা সফল হলো না। মেয়ে নিয়ে আসলে মামুন গাড়ির ডিকির উপর থেকে নিচে নামলো, প্রত্যেকটা মেয়েকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তোমরা সবাই আমাকে চিনো, আমি হলাম ভার্সিটির ডিপি মামুন। তোমাদের মাঝে যে আমার সাথে থাকবে এই ভার্সিটিতে, তার জন্য থাকা খুবই সহজ হয়ে যাবে। তার একটা টাকা পয়সাও লাগবে না, এমনকি আমার পাওয়ার এসে চলতে পারবে। কেউ কি ইচ্ছায় রাজি আছো? মামুনের কথা শুনে সকল মেয়ে মাথা নিচু করে নিল, কেউই রাজি নয়। এটা দেখে মামুন মুচকি হাসলো, তারপর একটা সুন্দরী কামিজ পরা মেয়ের সামনে এসে দাঁড়ালো। নাম কি তোমার? আলিয়া।
মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, আজকের জন্য তোমাকে আমার লাগবে, খুব পছন্দ হয়েছে। প্লিজ ভাইয়া, আমার সাথে এমন করবেন না। আমার বাবা মা খুব গরিব, খুব কষ্ট করে ইউনিভার্সিটিতে তারা পাঠিয়েছেন। আমার এমন সর্বনাশ করবেন না আপনি। এইসব আমার দেখার বিষয় নয়। তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই আজকের জন্য তুমি আমার। এই তোরা এই মেয়েটাকে রেডি করে রাখিস। এটা বলে মামুন চলে গেল আর মেয়েটি কান্না করতে লাগলো। দেশ যত উন্নত হচ্ছে এসব তত খোলামেলা হচ্ছে। একটি মেয়েকে ভার্সিটিতে সবার সামনে এমন বাজে প্রস্তাব দিয়েছে, অথচ কেউ কিছু বলছে না। এমনকি প্রশাসনও কিছু করতে পারছে না। সবকিছু টাকার গোলাম আর পাওয়ার। মামুন ভার্সিটি থেকে চলে গেল। ভার্সিটির ক্লাসরুম থেকে সবাই আস্তে আস্তে বেরিয়ে আসতে লাগলো, এমনকি বৃষ্টিরাও। তারা সবাই এসে আবার একটি জায়গায় বসলো। ভার্সিটির সবাই বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো মেয়েটিকে নিয়ে, এবং মামুনের ব্যাপারে বেশিরভাগ মেয়েরাই মামুনের নামে নিন্দা করতে লাগলো, এবং এইসব কবে শেষ হবে এইসব নিয়ে কথা বলতে লাগলো। এই শালা জানোয়ার আবার আসছিল, আর একটা নতুন মেয়ের জীবন নষ্ট করে দিয়ে চলে যাবে। প্রতি সপ্তাহে একটা করে লাগবেই। পাবলিক প্লেসে এমন বাজে প্রস্তাব দিয়ে চলে যায়, আর দেখ কেউ কিচ্ছু বলে না। কেন, বড় লাট সাহেব হয়ে গেছে নাকি? প্রশাসন আছে, তাদের জানাতে হবে, আর সকল স্টুডেন্ট একসঙ্গে হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেটা করলে তো ভালোই হতো, কিন্তু সে ভার্সিটির ভিপি হবার সাথে সাথে কোনো এক মাফিয়ার বান আর ডানহাত। আচ্ছা, হ্যাঁ, এই জন্যই তাকে কেউ কিছু বলতে পারে না। ভার্সিটির সকল ছেলেমেয়েরা একটাই আশা, এই শালাকে যদি কেউ মেরে ফেলতো। নেহালের কথা শুনে মাহিম কিছু একটা ভাবলো, আর বৃষ্টি তো মাহিমের চোখের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এসব কথা বাদ দে। ওই মেয়েটার কি হবে আল্লাহ জানে। এখন চল আমরা ক্লাসে যাই। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। এই কয়েক মাসের শহরে খুন খারাপি কিছুটা হলেও কমেছে, সাথে খারাপ কাজও, এবং ছদ্মবেশী কিলারের নিজের কাজ কমিয়ে দিয়েছে। সকল কিছু পরিবর্তন হলেও ভার্সিটিতে মাহিমের র্যাগিং এখনো পরিবর্তন হয়নি। দৈনিক কোনো না কোনোভাবে র্যাগিংয়ের শিকার হয়। এই বিষয়ে বৃষ্টিরা আর কিছু বলে না, কারণ মাহিম সেটা শোনে না। নিজের আয়নার সামনে আবার সেই ছদ্মবেশী কিলারের মাস্ক নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি, খুব কাছ থেকে দেখছে। আচ্ছা, এই মাস্কটি যদি মাহিমকে পড়ে তাহলে কেমন লাগবে? নিশ্চয় ছদ্মবেশী কিলারের মতো লাগবে, কিন্তু ফিতুটা তো খুন খারাপই করে না। তাহলে এই ছদ্মবেশী কিলার কিভাবে হবে? নাকি গল্পে পড়েছি ভার্সিটির সবচেয়ে ভীতু ছেলে মাফিয়া হয়? যদি তেমন হয় তাহলে কি মাহিম হতে পারে? তা যেভাবেই হোক সেটা আমাকে প্রমাণ করতে হবে বা খুঁজে বের করতে হবে। কথাগুলো বলেই বৃষ্টি নিজের মুখে মাস্কটি পরে নিল। আজ থেকে আমার মিশন শুরু, ছদ্মবেশী কিলারকে খুঁজে বের করা। বৃষ্টি এসব ভাবতেছিল, তখনই তার ফোনে একটা কল আসলো, কিন্তু ফোন রিসিভ করতে একটু দেরি হয়ে গেল, তাই কেটে গেল। খানিক সময় বাদে আবার ফোন আসলো, তখন তাড়াতাড়ি রিসিভ করলো। ফোন করেছে শ্রাবণী। কি শাকচুনি, তুই কি তোর স্বপ্নের রাজা মাহিমের কথা ভাবছিলি যে ফোন করছে আর তুই ধরছিস না? আরে না, আমি মাহিমের কথা ভাববো কেন? সে আমার কি হয়? বুঝি বুঝি, সবই বুঝি বান্ধবী। ভার্সিটিতে গেলে তো তার দিক থেকে তোর চোখই সরে না। মাহিমের চোখই তুই হারিয়ে থাকো সবসময়, আর আমরা বললেই তুমি অস্বীকার করো। আরে তেমন কিছু না। তাহলে তুই বলতে চাচ্ছিস তুই মাহিমকে পছন্দ কিংবা ভালোবাসিস না? হ্যাঁ। তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার। তোর রাস্তা ক্লিয়ার মানে? আরে প্রথম দিন থেকেই মাহিমকে আমার খুব ভালো লাগে, আর আস্তে আস্তে যেটা ভালোবাসার রূপ নেয়। কিন্তু ভেবেছিলাম তুই মাহিমকে ভালোবাসিস, তাই আমি এই কথা এতদিন জানাইনি। কিন্তু তুই যখন ভালোবাসিসই না, তাই ভাবছি কাল আমি নিজের মনের কথা মাহিমকে জানিয়ে দেব। কথাগুলো ফোনের অপাশ থেকে শ্রাবণী বলে নিজের মুখ চেপে হাসলো। শ্রাবণীর কথা শুনে বৃষ্টি তো বেজায় রেগে গিয়ে বলল, দেখ শাকচুনি, আমার মাহিমের দিকে একদম নজর দিবি না, তাহলে তোর চোখ তুলে নেব। তোর মাহিম হতে যাবে কেন? তুই কি ওকে ভালোবাসিস?
হ্যাঁ, আমি ভালোবাসি। তোর কোনো সমস্যা? আমার কিন্তু কোনো সমস্যা নাই, তুই তোর ভালোবাসার কথা বলে দে, না হলে আমি নিজেই মনের কথা ম্যামকে জানিয়ে দিব। ঠিক আছে, আমি নিজের মনের কথা বলবো, কিন্তু তুই এই বিষয়ে চুপ থাকবি। ঠিক আছে। কি রে, হাসিস কেন? তোর মনের কথা জানার জন্য আমি বলেছিলাম মাহিমকে ভালোবাসি। শয়তান, আর ভালো হলি না। ফোন রাখ। বৃষ্টি এই কথা বলে নিজে ফোন কেটে দিল। তারপর ছদ্মবেশী কিলারের মাস্কটি নিজের সামনে ধরে মনে মনে বলতে লাগলো, মাহিমকে ভালোবাসার কথা জানানোর মাধ্যমে ছদ্মবেশী কিলারকে খুঁজে পেলেও পেতে পারি আমি। এক ঢিলে দুই পাখি মারবো। কথাগুলো বলে বৃষ্টি মুচকি হাসলো। বৃষ্টি, কি আছে তোমার ওই দুই নয়নে যে তোমাকে আমি ভুলতেই পারছি না? এই 5টি মাস তোমার থেকে অনেক দূরে থাকতে চেয়েছি, কিন্তু তোমার জন্য সেটা পারিনি। আরো বেশি করে ভালোবেসে ফেলেছি, কিন্তু নিজের মনের কথা তোমাকে জানাতে পারছি না, কারণ আমার এইরকম পোশাক আশাক খ্যাত দেখে তুমি কখনোই মেনে নিবে না হয়তো। মাহিম নিজের মনে এসব ভাবতেছিল, তখনই বৃষ্টি তাকে ফোন করলো। মাহিম রিসিভ করে নিজের কানের কাছে ধরলো। তখনই একটা মধুর কণ্ঠ শুনতে পেল। কি করিস মাহিম? এই তো খাওয়া দাওয়া করে বসে আছি, কাজ থেকে ফিরে এসে। ও আচ্ছা, তবে তুই কেমন কাজ করিস যে আমাদের বলিসও না? এই তো ছোটখাটো একটা কাজ করি রেস্টুরেন্টে। হ্যাঁ, তুই তো আমাদের থেকে বড় লোক মনে হয়, এই জন্যই তোদের বাসা আমাদের কাউকে নিয়ে যাস না। গরিবের বাসায় তোরা থাকতে পারবি না, তাই নিয়ে আসি না। আচ্ছা, এসব কথা বাদ দে, কেন ফোন দিয়েছিস সেটা বল। কেন, আমি কি তোকে ফোন দিতে পারি না? আরে আমি সেটা বলিনি, আমার ঘুম পাচ্ছে এই আর কি। আচ্ছা ঠিক আছে, শোন, কালকে তো সব থেকে ভালো পোশাকটা পরে এই পার্কে চলে আসবি। আমি কোনো কথা শুনতে চাই না আর। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা করলে হবে না কথা, তোকে আসতেই হবে, আর তা না হলে পরের দিন ভার্সিটিতে গিয়ে তোকে কিলাবো। ওকে, এখন রাখ। এটা বলে মাহিম ফোন কেটে দিল এবং নিজের মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ জানে কাল কি হতে চলেছে। না, কোনোভাবেই তো ছদ্মবেশী কিলার খুঁজে পেলাম না, আর তার কাজকর্ম তো কমে গেছে। এই জন্য আমাদের পুরনো ব্যবসায় আবার জাগ্রত করব। ঠিক আছে ভাই। আর হ্যাঁ, মানুষকে আমার সাথে দেখা করতে বলবি, ওকে তো এই কয়েক মাস খুঁজে পাওয়া যাচ্ছে না ভালো করে। আসলে ভাই, মামুন ভার্সিটি সামলায় আর সেখানে ড্রাগসের ব্যবসা করে, এছাড়া বিভিন্ন ধরনের কাজে সে মেতে আছে, এই জন্য আপনার সাথে দেখা করার সুযোগ পায় না। এটা বললে হবে না, আমার সাথে দেখা না করলে চলবে না। ঠিক আছে ভাই, আমি আপনার সঙ্গে তাকে দেখা করতে বলবো। হ্যাঁ ঠিক আছে, আর প্রথম ডিলটাই যেন আমি সম্পূর্ণ পাই, একটা কাজেরও যেন গাফিলতি না হয়। হবে না ভাই, যদি না ছদ্মবেশী কিলার আপনার কাজে মাঝে হাত ঢোকায়। তোরা সবাই সতর্ক থাকবি, যদি ছদ্মবেশী কিলার আশেপাশে আসে তাকে ধরার চেষ্টা করবি, হা করে বসে থাকবি না। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি। রানা নিজের কথা বলে সেখান থেকে চলে গেল, আর রুমের মাঝে অন্ধকারে থাকা লোকটি সিগারেট টানতে থাকলো। পরের দিন মাহিম নিজের একটা ভালো পোশাক পরে রেডি হয়ে নিল পার্কে যাওয়ার জন্য। রেডি হয়ে যথাসময়ে পার্কে চলে আসলো। পার্কে এসে দেখলো পার্কের বেঞ্চে মাথায় বেলি ফুলের মালা পরে এক অপরূপ সুন্দরী বসে আছে। মাহিম সেদিকে এগিয়ে গিয়ে দেখলো সেটি আর কেউ নয়, বৃষ্টি। বৃষ্টিকে নীল শাড়িতে মাথায় বেলি ফুলের মালা, ছোটে হালকা লিপস্টিক দেখতে অপরূপ সুন্দর লাগছে। মাহিম দেখে এক ক্রাশ খেলো। মাহিম তো একভাবে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। এটা দেখে বৃষ্টি মাহিমের চোখের সামনে গিয়ে তুড়ি বাজালো। সাথে সাথে মাহিম ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তুই হঠাৎ আমাকে এইখানে দেখা করতে বললি কেন? তুই কি কিছুই বুঝতে পারিস না? একটা মেয়ে কখন শাড়ি পরে এত সুন্দর করে একটি ছেলের সঙ্গে দেখা করতে আসে? না তো। মাহিম মাথা চুলকে বলল, তুই সত্যি হাতারাম,
কোন দুঃখে যে তোরে আমার ভালো লেগেছিল কে জানে। অ্যাঁ নয়, হ্যাঁ, তোকে সরাসরি বলছি, আমি তোকে খুব ভালোবাসি প্রথম দিন থেকে। মাহিমের সামনে ফুল ধরে মাহিম তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে থাকবি নাকি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবি? আমি স্বপ্ন দেখছি মনে হচ্ছে। স্বপ্ন নয়, এটাই বাস্তব। মাহিম বৃষ্টির হাত থেকে ফুলের তোড়াটি নিল। রিপ্লাই দে। তোকে আর কি বলবো, কিন্তু বলতে তো হবে। দেখ বৃষ্টি, তুই হলি শহরের টপ বিজনেসম্যানের মেয়ে, আর আমি কোথায় গরিব একজন। তোর সাথে আমার কোনোভাবেই যায় না, তুই আমার সাথে থাকতে পারবি না। এইসব আমি তোকে ভেবে দেখতে বলিনি। আমার বাপের কম নেই যে সমস্যা হবে। তুই ভালোবাসা অ্যাকসেপ্ট করবি কিনা বল। বৃষ্টি কিছুটা রেগে বলল, তবু আমি শুধু হ্যাঁ শুনতে চাই। ঠিক আছে, আমাকে 2 দিনের সময় দে। 2 দিন না, তুই কালকেই আনসার দিবি। আচ্ছা ঠিক আছে। এখন চল আমরা কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা। এটা বলে দুজন রিকশায় করে ঘুরতে বের হলো এবং পার্ক থেকে বেরিয়ে ঘোরাঘুরি করে বৃষ্টি খুশি মনে নিজের বাড়িতে ফিরল। মাহিমের সাথে ঘুরতে তার খুবই ভালো লেগেছে। খুশি মনে বাড়ি ফিরতে দেখে শফিক সাহেব নিজের মেয়েকে জিজ্ঞেস করলো, আজ আমার মাটা এত খুশি কেন? বাপি, আজ আমি আমার মনের মানুষের সাথে সারাদিন ঘুরেছি। তাই নাকি? কে সেই ব্যক্তি যার সাথে ঘুরে আমার মেয়ে এতটা খুশি? আছে একজন, তোমার সাথে খুব শীঘ্রই দেখা করাবো। ঠিক আছে মামুনি, এখন গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। নিজের বাবার কথা শুনে বৃষ্টি নিজের রুমে চলে গেল আর শফিক সাহেবকে রহিমা বেগম বলতে লাগলো, ওগো, তুমি কি আজ থেকে 12 বছর আগের কথা ভুলে গেছো? কিছুই ভুলিনি আমি, সব মনে আছে। সালামকে আমি কথা দিয়েছিলাম যে তার ছেলের সঙ্গে আমি বিয়ে দেব, কিন্তু ওই দুর্ঘটনার পর তো ওদের আর কোনো খোঁজ নেই। হয়তো সেই আগুনে সবাই মারা গেছে। অনেক তো অপেক্ষা করলাম, কিন্তু তাদের তো আর খোঁজ পাইনি। এখন তুমি বলো, আমার মেয়েটিকে বিয়ে না দিয়ে আর কত অপেক্ষা করব? তাছাড়া বৃষ্টি একজনকে ভালোবাসে ফেলেছে, এখন আমার কি করা উচিত? তবুও আর একটা বছর অপেক্ষা করো তাদের খুঁজতে। লাভ হবে না রহিমা, সালামদের আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তারা হয়তো মারা গেছে। আর পুরনো কথা বলে লাভ নেই। আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে তাকে বিয়ে দেব। পুরনো কথা ভুলে প্রতিজ্ঞার কথা আমাকে আর মনে করাবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো গিয়ে। সেই দিন যদি মিশা সওদাগরের সাথে ঝামেলা না করতাম, তাহলে সালাম দুই বন্ধু আমাদের সাথে থাকতে, আর 2 বন্ধু মিলে কত না সুন্দর পরিবার হতো। শফিক নিজের মনে মনে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল। পরের দিন যথাসময়ে সবাই ভার্সিটিতে আসলো। এতদিন যা ঘটেছে আজও তাই ঘটলো। মাহিম ভার্সিটিতে ঢুকে 5 র্যাগিং গ্রুপের সামনে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই তো আমাদের দৈনিক মোড়ক, আজ তোকে একটা কাজ করতেই হবে। কি কাজ ভাইয়া? ভার্সিটিতে প্রথম যে মেয়ে প্রবেশ করবে তাকে গিয়ে তুই কিস করবি। আপু, আজকেরটা খুবই টাফ হয়ে গেল, না করলে হয় না? এটা না করলে তোকে আজ সবার সামনে মেয়েদের পোশাক পরে ঘুরতে হবে। তুই কি রাজি? আর মেয়েদের কি পোশাক পরা যায় তুই হয়তো ভালো করেই জানিস। না না ভাইয়া, আগেরটা ঠিক আছে। গুড। তো দেখ গেট দিয়ে কে প্রথম প্রবেশ করে। মাহিম গেটের দিকে তাকিয়ে দেখলো বোরকা পরে বৃষ্টি গেট দিয়ে প্রবেশ করছে। এটা দেখে মাহিম খুশি হবে নাকি বেচার হবে বুঝতে পারলো না। যা, ওই মেয়েটিকে গিয়ে কিস কর। ভাইয়া, এটা না করলে হয় না? তুই কি যাবি নাকি আমরা অন্য ব্যবস্থা করব? মাহিম দেখলো এরা শুনবে না, তাই বৃষ্টির দিকে এগিয়ে গেল আর টপাস করে ওর গালে একটা কিস করলো। আচমকা মাহিমের এমন কাজ দেখে বৃষ্টি অবাক হয়ে গেল। কি হলো, তুই আজ হঠাৎ আমাকে কিস করলি যে? তোর মাথা ঠিক আছে? প্লিজ তুই কিছু মনে করিস না।
আমি ইচ্ছে করে তোকে কিস করতে চাইনি, র্যাগিংয়ের শিকার হয়ে এই কাজটা করেছি। আর ওরা বলেছিল যে ভার্সিটিতে গিয়ে প্রথম যে প্রবেশ করবে তাকে কিস করতে, আর তখনই তুই এলি। এখন আমি কি করব বল? মাহিম কান ধরে বলল। মাহিমের কথা শুনে বৃষ্টি বলল, তার মানে ভার্সিটির গেট দিয়ে যেই মেয়ে প্রথম প্রবেশ করত তুই তাকে কিস করতিস? হ্যাঁ, না করলে ওরা আমাকে মেয়েদের পোশাক পরিয়ে দিত। মাহিম কাঁদো কাঁদো হয়ে বলল। মাহিমের কথা শুনে বৃষ্টি তো রেগে গেল। কুত্তা, তোকে আমি প্রতিদিন বলি যে ওদের কাছে যাবি না, তাও চাস। আবার আজ এমন একটা র্যাগিং দিয়েছে যে তুই পূরণ করতে বাধ্য। আমি বাদে অন্য কোনো মেয়ে আসলে তুই তাকে কিস করতিস? তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে ওই 5 র্যাগিং গ্রুপের ব্যবস্থা করে নি। বৃষ্টি প্রচন্ড রেগে বলল। মাহিম তো বৃষ্টির রাগ দেখে অবাক। বৃষ্টি মাহিমের হাত ধরে 5 র্যাগিং গ্রুপের দিকে এগিয়ে যেতে লাগলো। এটা দেখে মাহিম বলল, প্লিজ, যা শাস্তি দেওয়ার আমাকে দে, তবু ওদের সাথে গিয়ে ঝামেলা করিস না। ওরা খুবই খারাপ। তুই ঝামেলা করলে ওরা যা ইচ্ছে তাই করবে তোর সাথে। কি করবে? কিছু করতে পারবে না। তুই আছিস কিসের জন্য? আমার কিছু হলে তুই প্রতিবাদ করবি। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমি যদি প্রতিবাদ করতাম তাহলে এতদিন ওদের সাথে মাথা নত করে থাকতাম না। আজ প্রতিবাদ করবি, আর তা না হলে তোর খবর আছে। প্লিজ, ওদের কাছে যাস না। তবুও বৃষ্টি শুনলো না। মাহিমের হাত ধরে ওদের সামনে চলে আসলো। আরে দেখ তোরা, খ্যাতের সাথে আজ ওর নায়িকা এসেছে। মেয়েকে কিস করতে মহিমকে কে আগে বলেছে? আরে তোরা দেখ, নায়িকা খেপে রয়েছে। আমি বলেছি? কেন, কি হয়েছে? মারবি নাকি আমাকে? হাবিবের এই কথা শুনে বৃষ্টি রেগে গিয়ে এক কাজ করে বসলো। হাবিবকে গিয়ে ঠাস করে 2টা চর কষিয়ে দিল। সাথে সাথেই চারপাশে থাকা স্টুডেন্ট এবং বাকিরা অবাক হয়ে গেল। এ যেন অষ্টম আশ্চর্য কাজ করে বসেছে। মাহিম তো অনেক ভয় পেয়ে গেল। হাবিব বসা থেকে উঠে দাঁড়ালো। বৃষ্টি এসে যে সবার সামনে হাবিবকে থাপ্পড় মারবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। বৃষ্টির হাতে থাপ্পড় খেয়ে হাবিব বসা থেকে উঠে চারপাশে তাকিয়ে দেখলো এবং তার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? এর মাসুল তোকে দিতেই হবে। প্লিজ ভাইয়া, ওকে কিছু করবেন না। ও ভুল করে ফেলেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তুই একদম কথা বলবি না। তুই ওদের কথা মেনে চলিস বলে আজ এই পরিস্থিতি। মেয়ে, তুমি বড় ভুল করে ফেললি আমাদের সঙ্গে পাঙ্গা নিয়ে। ও আচ্ছা। হাবিব, মাসুম আর শাকিল মিলে বৃষ্টিকে ঘিরে ধরলো। তারপর বৃষ্টিকে টিস করতে লাগলো। সাথে নীলা আর ইরাও আছে। মাহিম অনেকভাবে তাদেরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। প্লিজ ভাই, ওর সাথে কিছু করবেন না, ছেড়ে দিন। যা করার, যত রেগিং দেওয়ার ইচ্ছে আমাকে দিন, তবুও বৃষ্টিকে ছেড়ে দিন। তোর জিএফ আমাদের পছন্দ হয়েছে, তাই আজ আমরা একটু মজা করব। তোর সামনে ওরা সবাই আমাকে টিস করছে, আর তুই এখনো চুপ করে থাকবি? তোরে আগেই বলেছিলাম এদের সাথে ঝামেলা করিস না। তুই তো জানিস এদের সাথে আমি পেরে উঠবো না। তুই সত্যি একটা কাপুরুষ। কি দেখেছে তোকে ভালোবেসেছিলাম আমি, কি জানি, আমি নিজেই বুঝতে পারছি না। তোকে প্রপোজ করাই আমার ভুল হয়েছে। আমাকে ধর্ষণ করে, তবুও তুই মনে হয় কিছুই বলবি না। যে ভুল করতে যাচ্ছিলাম সেটা আর করব না। বৃষ্টির কথাগুলো মাহিমের মনে গিয়ে লাগলো। কথাগুলো মাহিমের মনে একদম তীরের মতো গেঁথে গেল। মনে হচ্ছিল যেন তার বুকে রক্তক্ষরণ হচ্ছে। মাহিম কি বা করবে? সে তো অসহায়। এদের সাথে সে পেরে উঠবে না। বৃষ্টি দেখলো এত কিছু বলার পরও মাহিম কিছু বলছে না। তখন সে ওদের বলতে লাগলো, তোরা অনেক ঝামেলা করেছিস, একটু অপেক্ষা কর, তোদের ব্যবস্থা আমি করছি। বৃষ্টির কথা শুনে সবাই হাসতে লাগলো। তোর নাগর আমাদের সামনে মাথা নিচু করে আছে, তাইলে তুই কি করবি? তোরা শুধু একটু অপেক্ষা কর, তারপর দেখ আমি কি করি। আচ্ছা দেখছি,
বৃষ্টির কথা শুনে তারা সবাই টিস করা বন্ধ করে দিল। বৃষ্টি নিজেই ফোন বের করে তার বাবাকে ফোন দিল। হ্যালো আপু, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ভার্সিটিতে আসো। কয়েকটা শয়তান ছেলে আমাকে ডিস্টার্ব করছে। ঠিক আছে মামুনি, তুই একটু অপেক্ষা কর, আমি এখনই পুলিশ নিয়ে আসছি। ঠিক আছে। বৃষ্টি ফোন কেটে দিয়ে হাবিবকে বলল, একটু অপেক্ষা করো শুধু। আচ্ছা দেখি তুই এমন কাকে ফোন দিলি, আমাদের তো ভয় করছে, তাই না শাকিল? এটা বলে পাঁচজন হাসতে লাগলো আর বৃষ্টি তাদের দিকে শুধু চেয়ে রইল। মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে আর মাহিম মাথা নিচু করে তাকিয়ে আছে। তার মাথায় শুধু বৃষ্টির বলা কথাগুলোই ঘুরছে। সে কোনোভাবেই মানতে পারছে না যে বৃষ্টি তাকে এই কথাগুলো বলবে। কিরে আর কত সময় অপেক্ষা করব? তোর জন্য কেউ তো আসলো না। এই কথা বলার মাঝে ভার্সিটি গেট দিয়ে 5-6টি দামি গাড়ি প্রবেশ করলো, সাথে পুলিশ। এগুলো দেখে ভার্সিটির সবাই অবাক হয়ে গেল। গাড়ি থেকে শহরের টপ বিজনেসম্যান শফিক সাহেব নামলো আর তার সাথে পুলিশ ফোর্স। শফিক সাহেব এসে বৃষ্টির পাশে দাঁড়ালো। কি হয়েছে বৃষ্টি, হঠাৎ ফোন করলি? আর কোন ছেলে তোকে কি বলছে? বাবা এই দেখো, এই ছেলেটি আমাকে কিস করেছে সবার সামনে, আর এই ছেলেগুলোর কথা শুনে, আর এরা আমাকে সবার সামনে টিস করেছে। বৃষ্টি সবাইকে দেখিয়ে বলল, এমনকি মাহিমকেও। বৃষ্টির কথা শুনে মাহিম তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এত সময় মাথা নিচু করেছিল, কিন্তু বৃষ্টির কথা শুনে মাথা উঁচু করে ডাকলো। তখনই তার চোখের সামনে একটি পরিচিত মুখ ভেসে উঠল, যাকে খুব পুরাতনভাবে চেনা। তাকে দেখে মাহিমার কিছুই বলল না, শুধু মুখের দিকে চেয়ে থাকলো। তোদের এত বড় সাহস, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করিস? করবই তো, তুই কি করবি? হাবিবের এমন লাগামহীন কথা শুনে শফিক সাহেব গিয়ে ঠাটিয়ে একটা চড় মারল এবং পুলিশ অফিসারদেরকে ধরতে বলল এদের। পুলিশ অফিসারগুলো হাবিবকে দেখে কিছু বলার সাহস পেল না। এরা আবার কি করবে? যা করার আমি তো করব। অফিসার, এদেরকে গ্রেপ্তার করুন আর নিয়ে যান। এরা আমাকে ধরতেই পারবে না, কিন্তু তুই আমার গায়ে হাত তুলে বড় ভুল করেছিস। তোর মেয়ের সাথে আমরা আজ অনেক কিছু করব, সেটা তুই কল্পনা করতে পারবি না। হারামজাদা, আমার সামনে দাঁড়িয়ে তুই আমার মেয়ের সাথে খারাপ কিছু করার কথা বলছিস? অফিসার রেহান, আপনি যদি কিছু না করেন তাহলে আমি উপরে আপনার বিষয়ে কথা বলতে বাধ্য হব। শফিক সাহেবের কথা শুনে রেহান ভয় পেয়ে গেল এবং সাথে সাথে হাবিবের কাছে গেল। প্লিজ স্যার, আপনি আমাদের সাথে চলুন, না হলে আমার চাকরি চলে যাবে। রাখ তোর চাকরি। এই দুই বাপ মেয়ে মিলে আমাকে সব্বার সামনে চড় মেরেছে, এটার মাসুল ওদের দিতেই হবে। বিচার যা করার পরে করবেন, ভেবেচিন্তে এখন আপাতত আমার সাথে চলুন, না হলে এর থেকে খারাপ পরিস্থিতিতে পড়তে হতে পারে। সাকিবের কথা শুনে হাবিব কিছু একটা ভাবলো, তারপর পুলিশের সাথে যেতে রাজি হলো। কিন্তু যাবার আগে শফিক সাহেবকে কিছু কথা বলতে ভুললো না। তোর মেয়েকে সাবধানে রাখিস, বলা তো যায় না, কচি মেয়ে, কখন কি হয়ে যায়। ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছিস তোরা। ঠাস, মুখ সামলিয়ে কথা বল, না হলে চাড়ে মেরে দেব। মাহিম নিজেকে অনেকভাবে শান্ত রাখার চেষ্টা করছে। চোখের মনি নীল থেকে হালকা লাল হতে শুরু করেছে, কারণ মাহিম রেগে গেলে তার চোখের মনি রক্তের মতো ধারণ করে। বৃষ্টিকে এত কিছু বলেছে, এতে মাহিম প্রচণ্ড রেগে যাচ্ছে, কিন্তু সবার সামনে নিজের পরিচয় দিতে চায় না বলে চুপ করে আছে। পুলিশ অফিসার ওদের 3 জনকে সহ মাহিমকে গাড়িতে তুলো। বৃষ্টি দেখেও না দেখার ভান করলো। এত সময় বৃষ্টির বাকি বন্ধুরা চলে এসেছে। তারা এসেই এসব কাণ্ড কারখানাগুলো দেখতে পেল। পুলিশের গাড়িতে করে ওদের নিয়ে গেলেই সবাই বৃষ্টির কাছে আসলো। ভার্সিটির যে শোরগোল ছিল সব আস্তে আস্তে কমে গেল। কিরে বৃষ্টি, কি হয়েছে? আর মাহিমকে পুলিশ ধরে নিয়ে গেল কেন? ভুল করেছে তাই ধরে নিয়ে গেছে। আর কথা বলবি না তুই। তুই রেগে আছিস কেন? রেগে থাকার মতো কাজ করেছে তাই রেগে আছি। তোমরা কথা বলো না, বৃষ্টি এমনিতে রেগে আছে।
কি হয়েছে আঙ্কেল, আপনিই বলুন। বৃষ্টির মাথা ঠান্ডা হলে তোমরা ওর থেকে পরে শুনে নিও। আমি এখন আসি। ঠিক আছে আঙ্কেল। শফিক সাহেব নিজের গাড়ি করে চলে গেলেন, আর বাকিরা বৃষ্টিকে অনেক কথা বলতে লাগলো, কিন্তু বৃষ্টি সব চুপ করে শুনতে লাগলো, কোনো উত্তর দিল না। একসময় বৃষ্টি বিরক্ত হয়ে ভার্সিটি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। পিছন থেকে বাকিরা অনেক ডাকলেও সাড়া দিল না। জেলখানায় রাখা হয়েছে হাবিব, সাকিব আর মাসুমকে। তাদের সাথে মাহিমও আছে। তিনজন গল্প করলেও মাহিম চুপ করে আছে, এক নজরে তিনজনের দিকে তাকিয়ে আছে। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমাদেরকে মারবি। সাকিব হেসে বলল, কি যে বলেন ভাই, আমি কি আপনাদের মারতে পারি? কোথায় আপনারা আর কোথায় আমি? সে যাই হোক, আমরা তো একটু পরেই জেল থেকে বেরিয়ে যাব, কিন্তু তোকে কে বের করবে? কি জানি, দেখি কোনোভাবে ছাড়া পাই কিনা। তুই এখানে বসে থাক, আর আমরা বাইরে গিয়ে তোর গার্লফ্রেন্ডের সাথে মজা করব। ভাই, বৃষ্টির সাথে প্লিজ কিছু করবেন না। সেটা আর বলতে, ওর বাবার ও আমাদের সাথে যেমন করেছে আমরা তার থেকে ডবল করব। চিন্তা করিস না, মজা লুটে বাঁচিয়ে রাখবো তোর জন্য। এইভাবে আরো বিভিন্ন কথা বলতে লাগলো। তখনই থানার বাইরে থেকে অনেক গাড়ির আওয়াজ শোনা গেল। এই দেখ, আমার বাবা চলে এসেছে, এখন এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তুই বসে থাক। সিদ্দিক সাহেব নিজের ছেলেপেলে নিয়ে থানার ভেতরে প্রবেশ করলো। সবার হাতে বন্দুক। তিনি এমপি হলো রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড়। বড় বড় মাফিয়াদের সাথে তার উঠবস। কার এত বড় সাহস আমার ছেলেকে ধরে নিয়ে এসেছে? তাড়াতাড়ি সামনে আয়। সিদ্দিক চিৎকার করতে করতে থানার ভেতরে প্রবেশ করলো। সিদ্দিকের কথা শুনে রেহান তাড়াতাড়ি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। স্যার, আপনার ছেলেকে ধরে নিয়ে আসা হয়নি, পরিস্থিতির কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। রাখ তোর পরিস্থিতি, তাড়াতাড়ি আমার ছেলে এবং তার বন্ধুকে জেলের বাইরে বের কর, না হলে তোর চাকরি আমি খেয়ে নেব। এখনই বের করছি, কাইন্ডলি ওদের তাড়াতাড়ি থানার বাইরে নিয়ে এসো। রেহানের কথা শুনে একজন হাবিলদার জেলের তালা খুলে দিল, আর তিন বন্ধু বেরিয়ে আসলো। লুজার, তুই এখানে বসেই মশার কামড় খা, আর আমরা গিয়ে তোর গার্লফ্রেন্ডের শরীর খাই। এটা একদম ভালো হবে না ভাই, যা করবেন ভেবে চিন্তে করবেন। মাহিম দাঁত চেপে পড়ল। ওরে বাবারে, তোর কথা শুনে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তিনজন হেঁটে সিদ্দিকের কাছে চলে আসলো। বেশি দেরি হয়নি তো মাইসান? একটু দেরি হয়েছে, কিন্তু ব্যাপার না। আমি একটু কাজে বেঁচেছিলাম, তোমার খবরটি শুরু দেরি হয়ে গেছে এই জন্য। যাই হোক, এখন বাসায় চলো। তুমি বাসায় যাও ড্যাড, আমি এদের সাথে কথা বলে আসছি। ঠিক আছে। আরে পুলিশ ইন্সপেক্টর রেহান, পরেরবার যদি আমার ছেলেকে থানায় নিয়ে আসিস তাহলে তোর চাকরি তো যাবে, সাথে তোর জানটাও যাবে। ঠিক আছে স্যার, এমন ভুল আর হবে না। আস্তে আস্তে থানা ফাঁকা করে সবাই চলে গেল। সবার শেষে মাসুমেরা বের হলো থানা থেকে। তিনজন একটা গাড়িতে উঠলো। হাবিব, মামুন ভাইকে ফোন দে। কেন, কি করবি? তুই ফোন দে, যা বলার আমি বলছি। গাড়ি চালাতে চালাতে বলো। মাসুমের কথা শুনে হাবিব মামুনকে ফোন দিল। কিছু সময় পর ফোন রিসিভ হলো। হ্যালো ভাই, আমি হাবিব বলছিলাম। হাবিব বল। মাসুম আপনার সাথে কোনো এক দরকারে কথা বলবে। ঠিক আছে, ওর কাছে ফোন দে। হাবিব মাসুমের কাছে ফোন দিল। হ্যালো মামুন ভাই, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি কথা, তাড়াতাড়ি বল। ভাই, আজ রাতে একটা মেয়েকে তুলে আনতে হবে। মেয়েটি সেই সুন্দর আর সেই ফিগার। এটা তো খুব ভালো খবর, আর তোরাই তো তুলে আনতে পারিস। পারি তো, কিন্তু ভাবলাম এত সুন্দর মেয়ে আমরা কেন একলা ভোগ করব, তাই আপনাকে বললাম। আচ্ছা ঠিক আছে, মেয়ের সব ডিটেলস আমাকে বল। রাজশাহী টপ বিজনেসম্যান শফিক চৌধুরীর মেয়ে বৃষ্টি চৌধুরী। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আপনার কাজ শেষে
আমাদেরও একটু চান্স দেন। সেটার বলতে, তোরা যখন খবর দিলি এর ভাগ তোরা তো পাবি। ঠিক আছে ভাই, তাকে এই গোডাউনে তুলে নিয়ে আসবেন। আচ্ছা, আমার লোক সব করবে, এখন রাখছি। এটা বলে মামুন ফোন রেখে দিল আর মাসুম বিজয়ের হাসি দিতে লাগলো। তুই এই কাজ মামুন ভাইকে করতে বললি কেন? আরে পাগলা, যদি কোনো দোষ হয় তাহলে মামুন ভাইয়ের হবে। তাছাড়া এসব বিষয়ে মামুন ভাইয়ের অভিজ্ঞতা বেশি। বাহ, তোর বুদ্ধির তারিফ করতে হয়। এমনি এমনি তো এমপির ছেলে নই আমি। এইভাবে তিন বন্ধু বিভিন্ন কথা বলতে বলতে নিজেদের বাসার দিকে ফিরতে লাগলো। জেলখানার মাঝে মাথা নিচু করে বসে আছে মাহিম। তাকে ছাড়ানোর মতো কেউ নেই, কি করবে ভেবে পাচ্ছে না। তখনই থানার মাঝে এসপি সাহেব প্রবেশ করলো। এসপিকে দেখে থানার সকল পুলিশ অফিসার স্যালুট করলো। রেহান নিজের চেয়ার ছেড়ে তাড়াতাড়ি এসপির দিকে এগিয়ে গেল। স্যার স্যার, হঠাৎ আপনি আমার থানায়, তাও না বলে? কি করবো, আসতে তো হলোই। যাই হোক, আমি কখন আসবো না আসবো সেটা তোমাকে বলে আসতে হবে নাকি? না না স্যার, আপনি এটা কি বলেন? আপনি আপনি আমার থানায় যখন খুশি তখন আসবেন। সে যাই হোক, থানায় একটা সাধারণ ছেলে আছে, তাকে ছেড়ে দাও। কি বলেন স্যার? সে ভার্সিটিতে গিয়ে নষ্টামি করছে, এই জন্য একটি মেয়ে তাকে ধরিয়ে দিয়েছে। আমার কাছে সব কিছু আছে। এর সাথে যে আরো 3 জন ছেলে ছিল তাদের তো তুমি ছেড়ে দিয়েছো, তাহলে এর বেলা এত কিসের? এসপি স্যারের কথা শুনে রেহান চুপ হয়ে গেল। কি বলবে ভেবে পেল না, তাই বিনা বাক্যে রেহান মাহিমকে ছেড়ে দিল। মাহিম তো ছাড়া পেয়ে অবাক, তাকে এই সময় কে ছাড়াবে, তাও এত তাড়াতাড়ি। জেলখানা থেকে বেরিয়ে বাইরে দেখলো শহরের পুলিশ সুপার দাঁড়িয়ে আছে। স্যার, এই খ্যাপটাকে যে যার জন্য আপনি নিজে আমার থানায় এসেছেন। খ্যাত কাকে বলছো? পোশাক দেখে কাউকে বিচার করবে না। তাছাড়া এই ছেলেটি আমাকে একদিন সাহায্য করেছিল, তাই আজ আমি তাকে সাহায্য করলাম। সরি স্যার। ঠিক আছে, পরের বার যেন এই ভুল না হয়, আর বিনা কারণে কাউকে যেন থানায় ধরে নিয়ে আসা না হয়। ওকে স্যার। ধন্যবাদ স্যার, আমাকে জেল থেকে ছাড়ানোর জন্য। না হলে হয়তো আমাকে এই জেলখানায় বসে থেকে মরতে হতো। কি যে বলো তুমি? কোন থানা আছে যে তোমাকে ধরে রাখবে? আছে তো অনেক। মাহিম মুচকি এসে থানা থেকে বেরিয়ে গেল, আর এসপি সাহেব মাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর বিড়বিড় করে বলতে লাগলো। তোমাকে উপর থেকে যেটাই মনে হোক না কেন, কেন ভিতরে যে তুমি খুব ভয়ঙ্কর সেটা আমি ভালো করেই সেদিন রাতে বুঝতে পারছি। এই কথা বলে এসপি সাহেব রেহানকে আরো কিছু সময় শাসিয়ে থানা থেকে বেরিয়ে গেল। এসপি সাহেব থানা থেকে বেরিয়ে যাবার পরপর রেহান হাঁপ ছেড়ে বাঁচল। কে এই ছেলে যাকে ছাড়ানোর জন্য এসপি সাহেব নিজে এসেছে? শুধুমাত্র এসপি সাহেবকে সাহায্য করার জন্য নাকি অন্য কিছু? রেহান মনে মনে কথাগুলো বলল। নিজের রুমে বসে মাহিমকে নিয়ে দুশ্চিন্তা করছে বৃষ্টি। সকালের কথা মনে পড়তেই নিজের কাছে নিজেকেই ছোট মনে হচ্ছে তার। কোনোভাবেই নিজের মনকে মানাতে পারছে না বৃষ্টি। মাস্কটি নিজের সামনে ধরে বলল, এই সব হচ্ছে এই মাস্কটির জন্য। এই রহস্য বের করতে সব ঝামেলা এসে পড়েছে। না জানি মাহিমের এখন কি অবস্থা। না, আমাকে গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসা উচিত, তা না হলে সে তো জেলখানাতেই থাকবে। এইসব চিন্তা ভাবনা করে বৃষ্টি নিজের বাড়ি থেকে বের হলো মাহিমকে ছাড়ানোর জন্য। বৃষ্টি থানায় এসে দেখলো মাহিমকে আগে কেউ ছাড়িয়ে নিয়ে গেছে। অফিসার রেহানের কাছ থেকে শুনতে পারলো এসপি স্বয়ং মাহিমকে ছাড়িয়ে নিয়ে গেছে। এই কথাটি জানতে পেরে বৃষ্টি অনেক কিছু চিন্তা করতে থাকে। থানা থেকে বেরিয়ে আসলো। গাড়ি না নিয়ে আসার কারণে একটি রিক্সাতে করে বাসার দিকে ফিরতে লাগলো। হঠাৎ তার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ালো এবং বৃষ্টিকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেল। সন্ধ্যার পর শফিক সাহেব নিজের অফিস রুমে বসে বাসায় যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে রাখছিল। তখনই অফিসের মাঝে মাহিম প্রবেশ করলো। মাহিমকে দেখে শফিক সাহেব প্রচন্ড রেগে গেল। তুমি কোন সাহসে আমার অফিসে এসেছো? আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে আবার এখানে আসছো? তুমি জেল থেকে ছাড়া পেলে কিভাবে?
আঙ্কেল, সেসব কথা পরে হবে। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। এমন অভদ্র ছেলের সাথে কথা বলতে আমি ইচ্ছুক নই। বেরিয়ে যাও আমার অফিস থেকে, না হলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। শফিক আঙ্কেল। মাহিমের মুখে এই ডাক শুনে শফিক চৌধুরী অবাক হয়ে মাহিমের দিকে তাকিয়ে রইল। তুমি তুমি এই ডাক কিভাবে জানলে? কে তুমি? এই ডাক শুনে এখনো বুঝতে পারোনি আঙ্কেল আমি কে? মাহিম, তুই সেই ছোট্ট মাহিম, আমার বন্ধু সালামের ছেলে। হ্যাঁ আঙ্কেল, আমি মহিম, তোমার বন্ধুর ছেলে। এটা শোনার সাথে সাথেই শফিক চৌধুরী মাহিমকে জড়িয়ে ধরল আর কান্না করে দিল। তুই বেঁচে আছিস? তোর মা বাবা কেমন আছে? আর কোথায় তারা? আমি কত খুঁজেছি তোদেরকে, কিন্তু কোথাও পাইনি। সেদিন রাতে সব শেষ হয়ে গেছে। আমার মা বাবাকে আমার চোখের সামনে মেরে ফেলেছে। কি? তুই কিভাবে বেঁচে ফিরলি বাবা? আমাকে সিরাজ আঙ্কেল বাঁচিয়েছিল, আর এতদিন আমি তার কাছেই রয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, এখানে বস, তোর সাথে অনেক কথা আছে। এটা বলে শফিক সাহেব মাহিমকে বসালো আর বিভিন্ন গল্প করতে লাগলো। তো এখন কোথায় আছিস? আর তোর পোশাক আশাকের এই অবস্থা কেন? আছি এইভাবে। সে অনেক ঘটনা, তোমাকে অন্য এক সময় বলবো। সেটা কোনো ব্যাপার না, কিন্তু তুই আজ আমার সাথে আমার বাড়িতে যাবি। কোনো কথা শুনতে চাই না। অন্য কোনো সময় যাবো চাচা। ঠিক আছে, যাস। আচ্ছা শোন, সকালে বৃষ্টি যে কথাগুলো বলেছে আর কাজগুলো করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আরে চাচা, ওইটার জন্য তুমি ক্ষমা চাচ্ছ কেন? বৃষ্টি তো ঠিকই বলেছে। আরে না, রাগের মাথায় কি ভুলভাল বলছে, কিন্তু ও সত্যি অনেক ভালোবাসে তোকে। ভালোবাসলেই বা কি? তুমি কি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে? দেখো, পাগল ছেলের কথাবার্তা। তোর বাবার সাথে আমার এই বিষয়ে অনেক আগে থেকে কথা হয়েছিল, কিন্তু এটা কাউকে জানাতে পারেনি এই ঘটনার জন্য। ও আচ্ছা, এটা তো ভালো কথা। আচ্ছা চাচা, আমি সব ভেবে দেখব। সিরাজ আঙ্কেলকে সব জানাই তোমার বিষয়ে। ঠিক আছে, এই নে কার্ড, এটা আমার ঠিকানা। মাহিম শফিকের নাম্বার এবং ঠিকানা নিল। তখনই শফিক সাহেবের ফোনে একটা কল আসলো। শফিক সাহেব ফোনের ওপাশ থেকে যেটা শুনলো তা শুনে মাথার চক্কর দিয়ে উঠল, সাথে সাথে সোফার উপর বসে পড়ল। তোর মেয়ে আমাদের কাছে আজ রাতের মাঝে তাকে ধর্ষণ করে তোর বাসায় সামনে ফেলে আসবো। তুই কিছুই করতে পারবি না। ক্ষমতা থাকলে খুঁজে বের কর আমাদের। ফোনের ওপর পাশ থেকে এই কথাগুলো বলে ফোন কেটে দিল। কি হয়েছে চাচা, তোমাকে এমন লাগছে কেন? ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আমি এখন কি করব? কারা তুলে নিয়ে গেছে? আমার মনে হয় সকালের ওই ছেলেগুলো। ওরা বৃষ্টির সাথে খারাপ কিছু করার আগে আমাকে তাদেরকে খুঁজে বের করতে হবে। তুমি চিন্তা করো না, এই মহিম থাকতে বৃষ্টির গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। তুই কি করবি? আমি কি করি তুমি শুধু দেখতে থাকো। রাত 12টা বাজে। চারপাশে ঝিঝি পোকার ডাক। অন্ধকার একটা রুমের মাঝে বৃষ্টিকে বন্দি করা রাখা হয়েছে। রুমটি একটি গোডাউনের মাঝে, চারপাশে অনেক ছেলেপেলে মদ্যপান করছে। হঠাৎ গাড়ি নিয়ে হাবিব, মাসুম আর সাকিব প্রবেশ করলো। তারা এসে ড্রিঙ্কস করতে লাগলো। এরপর বৃষ্টিকে যেখানে রাখা হয়েছে সেই দিকে এগিয়ে গেল। কিরে, মামুন ভাই তো এখনো আসলো না। তাকে রেখে কি আমরা কাজ শুরু করব? আরে আরে একদম না। মামুন ভাইকে রেখে আমরা আগে টেস্ট করলে আমাদেরকে খবর করে ছাড়বে। কিন্তু তাই বলে আমরা এটো খাবার গ্রহণ করব? আরে পাগলা, সুন্দরী জিনিসের কোনো এটো হয় না। তাছাড়া মামুন ভাইয়ের কাজ শেষ হলে আমরা না হয় তিনজনে করব একসাথে। ঠিক আছে ব্রো, ওর কথাই রইলো। কিন্তু আমরা মামুন ভাই না আসা পর্যন্ত একটু মস্তি তো করতে পারি। সেটা তো করবই। এটা বলে তিনজন রুমের মাঝে প্রবেশ করলো। তিনজনেই দেখলো বৃষ্টি বেহুশ হয়ে বিছানায় পড়ে আছে
হাবিব পানি নিয়ে এসে বৃষ্টির মুখে মারলো। পানি মারার পরে কিছু সময়ের মাঝেই বৃষ্টির জ্ঞান ফিরে আসলো। নিজেকে একটি অপরিচিত রুমে আবিষ্কার করলো। বৃষ্টির সন্ধ্যাবেলার কথা মনে পড়ে গেল। আমি তো থানায় ছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? তারপর কিডন্যাপ করার কথা মনে পড়ে গেল। সাথে সাথে সামনে হাসির শব্দ শুনতে পেল। সামনে ঘুরে দেখলো হাবিব, মাসুম আর সাকিবকে। তোরা এখানে? তার মানে তোরাই আমাকে তুলে নিয়ে এসেছিস? তোদের সাহস তো কম নয়। সাহসের কি দেখেছিস? সাহস আছে বলেই তোকে তুলে নিয়ে এসেছি, এখন ভোগ করব। একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে তোদের জানে মেরে দেব। আরে ভাই দেখ, শালির এখনো তেজ কমেনি, একটু তেজ কমিয়ে আয়। ওয়েট, এখনই তোর মজা দেখাচ্ছি। এটা বলে হাবিব বৃষ্টির দিকে এগিয়ে গেল এবং বিছানায় লাফ মারলো। সাথে সাথে বৃষ্টি সরে গেল। এটা দেখে বাকি তিনজনে হেসে ফেল। পালাচ্ছিস কেন? তুই না আমাদের জানে মেরে ফেলবি? দেখ, আমার একদম সর্বনাশ করার চেষ্টা করবি না প্লিজ, আমাকে ছেড়ে দে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। ভার্সিটিতে সবার সামনে তুই আমাকে থাপ্পড় মেরেছিস, এর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে, আর সেটা তোর হরণ করেই নিব। হাবিবের কথা শুনে বৃষ্টি কিছুটা ভয় পেল। তাছাড়া তিনজনে মদ্যপান করে আসছে, আর বৃষ্টি কোথায় আছে সেটা সে নিজেও জানে না। দেখ, আমার কাছে একদম আসবি না, ভালো হবে না বলছি। হাবিব বৃষ্টির কথা শুনলো না। বৃষ্টির গায়ের উপর লাফ দিল, কিন্তু বৃষ্টি সেখান থেকে সরে গেল। এইভাবে কয়েকবার হবার পর হাবিব বিরক্ত হলো। এবার সে খুব সাবধানে বৃষ্টির হাত চেপে ধরল এবং বৃষ্টির গা থেকে ওড়না কেড়ে নিল। বৃষ্টি নিজের এক হাত দিয়ে বুক ঢেকে ফেল। তোর ফিগারটা জোস, এত সুন্দর কিভাবে বানালি? কুত্তার বাচ্চা, ছাড় আমাকে। এটা বলে বৃষ্টি নিজের হাত জোর করে ছাড়িয়ে বৃষ্টিকে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে হাবিব আরো হিংস্র হয়ে গেল। তোর তেজ এখনো কমেনি, অপেক্ষা কর। এটা বলে হাবিব বৃষ্টিকে জোরে থাপ্পড় মারল। সাথে সাথে বৃষ্টির ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল এবং তাল সামলাতে না পেরে পাশে টেবিলের সাথে বাড়ি খেল এবং মাথায় আঘাত লাগার কারণে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। শালি তো অজ্ঞান হয়ে গেল। আরে এইভাবে কাজ কর। হাবিব মুচকি হেসে সামনে এগিয়ে যেতে লাগলো বৃষ্টির দিকে। তখনই একটা কণ্ঠ শুনতে পেল সবাই। এত তারা কিসের? একটু অপেক্ষা কর। সবাই মনে মনে করছিল যে মামুন এসছে, কিন্তু পিছন ঘুরে অবাক, কারণ পিছনে অন্য কেউ ছিল, সেটা আর কেউ নয়। বৃষ্টি অজ্ঞান হয়ে যাবার পরেই সেখানে একজন লোক আসে, যাকে হাবিব, মাসুম এমনকি সাকিবও চিনে না। প্রথমে তার কণ্ঠ শুনে মনে করেছিল যে মামুন ভাই এসেছে, কিন্তু যখন দেখলো তখন বুঝতে পারলো লোকটি অন্য কেউ। এত তারা কিসের তোদের? একটু সবুর কর। কে তুই, আর এই জায়গায় খবর পেলি কিভাবে? আমি কে সেটা না হয় তোর অজানাই থাক, কিন্তু তোদের মরণ আজ নিশ্চিন্ত, সেটা নিশ্চিন্ত থাক। কে আমাদেরকে মারবে? তুই হাসালি। আরে ভাই, আমি তো বাইরে থেকেই আসলাম, কিন্তু তোরা হয়তো এখনো বাইরে যাসনি, একটু গিয়ে দেখে আয়। কি দেখবো বাইরে? দেখে তো নে। এটা বলে ছেলেটি বৃষ্টির দিকে এগিয়ে গেল এবং কোলে করে বিছানায় শুয়ে দিল। আর কিছু সময় অপেক্ষা করো জান, এদেরকে আমি তিলে তিলে মারবো। এরা তোমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, এর শাস্তি তো ওরা পাবেই। এটা বলে ছেলেটি বৃষ্টির কপালে একটি চুমু এঁকে দিল, আর বাকি তিনজন বাইরে এসে দেখলো তার সব লোক মাটিতে পড়ে আছে মরে। এটা দেখে হাবিব সহ বাকি দুজন অবাক হয়ে গেল এবং প্রচন্ড রেগে গেল। তারা ভাবতেও পারেনি একটি ছেলে তাদের সব লোককে মেরে দেবে। তিনজন রুমের দিকে ফিরে আসতে যাবে, তখনই দেখলো ছেলেটি খুব আয়াসের সাথে
চেয়ারের উপর বসে তাদের দিকে তাকিয়ে আছে। মুখের মাস্ক ও হুডিটি পরে থাকার কারণে ছেলেটিকে তারা তিনজন চিনতে পারছে না। কে তুই? আর তোর সাথে আমাদের শত্রুতা কি যে তুই আমার সকল লোককে মেরে ফেলছিস? তোরা আমার জানকে তুলে নিয়ে এসেছিস, তার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি। এর থেকে বড় শত্রুতা আর কি হতে পারে? তুই যেই হোস না কেন এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। কে মারবে আমাদের? তুই। কিছু সময়ের মাঝে এখানে মামুন ভাই চলে আসবে আর তোকে টুকরো টুকরো করে কাটবে। ও মা, তাই নাকি? কিন্তু তোদের এখন বাঁচাবে কে? আমরা তিনজন আছি আর তুই একলা, কোনোভাবেই আমাদের সাথে পারবি না। তোদের মতো গাধা আমি আর কোনো দিনও দেখিনি। আমি একলা যদি তোদের এত লোককে মারতে পারি, তাহলে তোরা তিনজন কোথাকার কে? অচেনা ছেলেটির কথা শুনে এরা তিনজন ভয় পেয়ে গেল। হাবিব তাড়াতাড়ি নিজের বন্দুক বের করলো এবং ছেলেটির দিকে গুলি চালালো, কিন্তু ছেলেটি সরে যাওয়ার কারণে গুলি পাশ দিয়ে বেরিয়ে গেল। প্রথম টার্গেট মিস। বন্দুক চালানো শিখলি না, ভালো করে এখনো বন্দুক কিভাবে চালাতে হয় আমি তোদের শিখিয়ে দিচ্ছি। এটা বলেই ছেলেটি নিজের পায়ের কাছ থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে দিল, আর গুলিটি গিয়ে হাবিবের হাতে লাগলো। সাথে সাথেই হাবিবের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে গেল, আর হাবিব ব্যথায় চিৎকার করতে লাগলো। আহ! বন্দুক এইভাবে চালাতে হয়। তিনজন বুঝতে পারলো তাদের সামনে যে রয়েছে সে এই লাইনে প্রফেশনাল। তাই মাসুম বলল, দেখ ভাই, তুই মেয়েটাকে নিয়ে যা, আমরা কিছুই করব না। তোকে তো নিয়েই যাব, কিন্তু তোদের টিকিট কেটে। শালাকে ভালো মতন বললাম, শুনলি না? এবার মত। এটা বলে মাসুম নিজের বন্দুক বের করে গুলি করতে গেল, কিন্তু তার আগেই ছেলেটি মাসুমের দিকে গুলি চালিয়ে দিল। গুলি গিয়ে মাসুমের কপাল ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথে মাসুম সেখানে পড়ে গেল। নিজের চোখের সামনে মাসুমকে এভাবে মরতে দেখে হাবিব ও সাকিব ভয় পেয়ে গেল এবং কাঁপতে লাগলো। তার জন্য নিজের চোখের সামনে আজরাইল দেখতে পাচ্ছে। তোরা আমার ভালোবাসার মানুষকে তুলে নিয়ে এসেছিস, আবার তার সাথে টর্চারও করেছিস, এমনকি ধর্ষণ করার চেষ্টাও করেছিস। এর মাসুল তোদের দুজনকে দিতেই হবে, আর সেটা হলো মৃত্যু। ছেলেটি প্রচন্ড রেগে গেল এবং উপরের কথাগুলো বলল। হাবিব ও সাকিব ক্ষমা চেয়ে নেওয়া ভালো মনে করলো, তাই হাঁটু গেড়ে বসে পড়ল এবং ছেলেটির কাছে ক্ষমা চাইতে লাগলো। ভাই, আমরা বুঝতে পারিনি আপনি কে, কিন্তু আমি এখন ঠিক বুঝতে পারছি যে আপনি সেই ছদ্মবেশী কিলার। তাছাড়া এই মেয়ে যে আপনার ভালোবাসার মানুষ সেটা আমরা জানতাম না। এখন আফসোস করে লাভ নেই, তোদের মৃত্যুর টিকিট আমি কনফার্ম করে ফেলেছি। এতদিন অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস তোরা, কিন্তু সেটা আর নয়। প্লিজ ভাই, প্লিজ প্লিজ, আমাদেরকে মারবেন না। সাকিব কান্না করতে করতে বলল, কিন্তু ছেলেটি সেটা শুনলো না। হাঁটতে হাঁটতে তাদের দুজনের দিকে এগিয়ে গেল। ভার্সিটিতে গিয়ে র্যাগিং করতে তোদের খুব ভালো লাগতো, তাই না? র্যাগিং করতে করতে কারোর মান সম্মান যে মাটির সাথে ধুলোস্য হয়ে যাবে সেটা তোদের যায় আসে না। ছেলেটি চিৎকার করে বলল, আজকের মতো আমাদের জীবন ভিক্ষা দিন, আমরা খুব ভালো হয়ে যাব, আর কাউকে র্যাগিং করব না, এমনকি কোনো মেয়ের দিকে তাকাবোও না। একবার শুধু এখান থেকে বেঁচে ফিরতে দে, তারপর তোর অবস্থা এমন করব যে তুই আমাদের নাম কখনো ভুলবি না। সাকিব নিজের মনে মনে কথাগুলো বলল। তোরা দেখেছিস কখনো যে কুকুরের লেজ সোজা হয়? ঠিক তেমনই তোদের যত সুযোগ দেওয়া যাক না কেন, তোরা সোজা হবি না। একটা সুযোগ দিন ভাই, প্রমিস করছি আমরা ভালো হয়ে যাব। তোদের কোনো মাপ নেই। মৃত্যুর আগে বল, তোদের কোনো শেষ ইচ্ছে আছে কিনা? আপনি তো ছদ্মবেশী কিলার, আপনাকে আমরা শুধু একবার দেখতে চাই। হি, তোদের ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না, কারণ আমি কখনো কারোর সামনে আসি না। প্লিজ ভাই,
মৃত্যুর আগে আমাদের এই শেষ ইচ্ছাটা পূরণ করুন। ঠিক আছে, তোরা যখন চাচ্ছিস তাই হবে। এটা বলে ছেলেটি নিজের মুখের মাস্ক খুলে ফেলল। সাথে সাথে বেরিয়ে এলো পরিচিত একটা মুখ, যেটা দেখে হাবিব আর সাকিব অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। তুই তাহলে ছদ্মবেশী কিলার? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ছেলেটি ভয়ঙ্কর হাসি দিয়ে নিজের বন্দুক দিয়ে সাকিবের বুকে গুলি করে মেরে দিল। এটা দেখে হাবিব আটকে উঠল। মা! অচেনা ছেলেটিকে হাবিব নাম ধরে ডাকতে যাবে তার আগে ছেলেটি হাবিবের কপালে শুট করে দিল। সাথে সাথেই হাবিব ধপাস করে মাটিতে পড়ে গেল। তোদের মতো টিকটিকিকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। এর পরের বার মামুনকে মারবো, সাথে ওই মিশা সর্দারকেও যেখানে লুকিয়ে থাকুক না কেন খুঁজে বের করে নিয়ে এসে মারবো। আর কতদিন বা লুকিয়ে থাকবে? খবর তো আমি পেয়ে গেছি। নিজের ছেলের খবর শুনলে ঠিক ওই পাতাল থেকে বেরিয়ে আসবে। ছেলেটি ভয়ঙ্কর হাসি দিয়ে নিজের মুখে মাস্ক পরে নিল। তারপর ভিতরের রুমে গিয়ে বৃষ্টির কাছে গেল এবং নিজের কোলে তুলে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। গোডাউন থেকে বেরিয়ে যাবার কিছু সময় পর আড়াল থেকে মামুন বেরিয়ে আসলো এবং তিনজনের ডেড বডির কাছে আসলো। সরি রে, আমার আসতে একটু লেট হয়ে গেল, তাই তোদের বাঁচাতে পারলাম না। কিন্তু ছদ্মবেশী কিলার কে আমি সেটা খুব ভালো করেই জানতে পেরেছি। তোদের মৃত্যু বৃথা যেতে দেব না আমি। খুব তাড়াতাড়ি শেষ করব ছদ্মবেশী কিলারের চ্যাপ্টার। এটা বলে মামুন কাউকে ফোন দিল। সকাল থেকে শফিক চৌধুরীর বাড়ি সাজানো হচ্ছে এটা দেখে বৃষ্টি তো অবাক। কিছুদিন আগে বৃষ্টির ওপর দিয়ে যে ঝড় গেছে, তারপর সেই বাসায় কোনো অনুষ্ঠান হবে সেটা বৃষ্টি কল্পনা করতে পারেনি। নিজের রুম থেকে বেরিয়ে নিচে তার বাবা মার কাছে আসলো। এইসব কি হচ্ছে বাবা? তুমি বাড়ি সাজাচ্ছ কেন? দেখো মেয়ের কথা, আমার একমাত্র মেয়ের বিয়ে, আর আমি বাড়ি সাজাবো না। কি? আমাকে না বলে আমার বিয়ে ঠিক করে ফেলেছো? আমি এই বিয়ে করতে পারবো না। কিছুদিন আগে তোর উপর যে ঝড়গুলো গেল, আমি চাই না সেটা বারবার হোক, তাই আমি তোর বিয়ে ঠিক করেছি। কিন্তু বাবা, তাই বলে আমি চিনি না জানি না তাকে বিয়ে করব? আর তুমি তো জানো আমি একটা ছেলেকে ভালোবাসি। কাকে ভালোবাসিস তুই? যেই ছেলে সবার সামনে তোর ইজ্জতের উপর হাত দেয় তাকে। বাবা, তুমি ভুল বুঝছো। মাহিম ওরকম না। কেমন সেটা আমি সেই দিনই বুঝতে পারছি। আমি তোর বিয়ে যার সাথে ঠিক করেছি সেই ছেলে খুবই ভালো। ছেলেটা গরিব কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। সে গরিবই হোক আর বড়লোকই হোক, আমি তাকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে মাহিমকেই করব। আর আমার পছন্দ করার ছেলেকে বিয়ে না করলে তুমি আমার আর তোমার মায়ের মরা মুখ দেখবে। বাবা, তোমরা আমার সাথে এটা করতে পারো না। বিয়ে করে সংসার করব আমি, তাহলে আমার মতামত নেবে না তোমরা? আমরা যেটা করছি তোমার ভালোর জন্যই করছি, তাই কথা না বলে নিজের রুমে যাও। একটু পর পার্লার থেকে তোমার জন্য সাজানোর লোক আসবে। তুমি আজই আমাকে তাড়ানোর চিন্তা ভাবনা করছো? এত তাড়াতাড়ি? তুমি যেটা ভাবছো সেটা ভুল। আর হ্যাঁ, নিজের কোনো ক্ষতি করতে চাইলে ভাববো আমরা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি। নিজের বাবার সাথে কথা বলে বৃষ্টি দেখলো এই বিয়ে থামানো যাবে না, তাই কান্না করতে করতে নিজের রুমে চলে গেল এবং মাহিমকে ফোন দিতে লাগলো। কিন্তু প্রতিবারই মাহিমের নাম্বার বন্ধ। এই রাগে বৃষ্টির নিজের ফোন দেওয়ালের সাথে ছুঁড়ে মারল আর ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আরে মাহিম বাবা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজ যে তোমার বিয়ে। ভুলে গেছো? ভুলিনি আঙ্কেল, সব মনে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু পরেই বের হতে হবে। আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। যারা বেঁচে নেই তাদের কথা বলে আর লাভ নেই। তাদের দোয়া সব সময় তোমার সাথেই আছে। একবার বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, তারপর আমি ওই মিশা সর্দারকে কঠিন মৃত্যু দেব। তুমি তো তাকে
এখনো খুঁজে বের করতেই পারলে না, তাইলে মারবে কিভাবে? তাকে খুঁজে বের করতে পারিনি, কিন্তু সে নিজে ইচ্ছেই বের হয়ে আসবে। সেই কাজ আমি কিছুদিন আগেই করে ফেলেছি। কি করছো তুমি? কিছুটা অজানা থাক চাচা, পরে জানতে পারবে। ঠিক আছে, তোমার বলতে হবে না। এখন তাড়াতাড়ি শেরওয়ানি পরে আসো। মাহিম সিরাজের সাথে কথা বলে নিজে রেডি হতে চলে গেল রুমে। অন্ধকার রুমে সেই অচেনা লোকটি বসে আছে, রেগে পুরো রুম তছনছ করে রেখেছে। আর পিছনে আহত অবস্থায় দাঁড়িয়ে আছে রানা। নিজের বসকে রেগে যেতে দেখে সে খুব ভয় পাচ্ছে। তোরা থাকতে আমার ছেলে মরল কিভাবে? বস, সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আপনার ছেলেকে কেউ একজন খুবই খারাপভাবে মেরেছে। আমার ছেলে হাবিবকে যারা মেরেছে বা যে মেরেছে তাকে আমি খুঁজে খুব কেটে কেটে নদীর জলে ভাসিয়ে দেব শালা। ঠিক আছে বস, আপনি তাই দিয়েন, কিন্তু নিজেকে শান্ত করেন। কিভাবে শান্ত হব আমি? হ্যাঁ, আমার একমাত্র ছেলে মারা গিয়েছে, আমি কিনা শান্ত হব? চিৎকার দিয়ে বলে উঠল লোকটি। এমন সময় টেবিলের ওপর লোকটির ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলো একটি পরিচিত নাম্বার থেকে অনেকদিন পর কল এসেছে। ফোনটি রিসিভ করলে, হ্যালো ভাই, এতদিন পর যে আমার কথা মনে পড়লো। তুই তো জানিস আমি নিজের প্ল্যান বাস্তবায়ন করতেছিলাম এবং সেটা অনেকটা দূর এগিয়ে গেছে। তোর ছেলেকে মেরে ফেলেছে সেটাও আমি জানি। কিন্তু তুমি জানো, তাহলে আমাকে বলছো না কেন? কিভাবে বলবো বল? আমি ভাবতেও পারিনি ও তোর ছেলেকে মেরে ফেলবে। আমার ছেলেকে যে মেরেছে তার পরিচয় দাও, আমি নিজে তাকে মারবো। মাথা ঠান্ডা কর, আমি তোকে একটা প্ল্যান বলছি, সেই অনুযায়ী আজ রাতেই করবি। ঠিক আছে, বলো। তারপর ফোনের অপর পাশের ব্যক্তিটি কি কি করতে হবে সেই প্ল্যান বুঝিয়ে দিল। প্ল্যান শুনেই এই পাশের লোকটির মুখের চওড়া হাসি ফুটে উঠল। আজ রাতে কি হতে চলেছে? দুই ছদ্মবেশী বা অপরিচিত লোক দুটো ছাড়া কেউ জানে না, তাদের পরিচয় এখনো অজানা। রাত 8টার সময় ধুমধাম করে মাহিম আর বৃষ্টির বিয়ে হয়ে গেল। বৃষ্টি এখনো পর্যন্ত জানে না যে মাহিমের সাথেই তার বিয়ে হয়েছে। নিজের মা বাবার প্রতি রাগে দুঃখে আর কথা বলেনি, এমনকি বিয়ের কাগজে স্বাক্ষর করার সময় নামটি পড়েনি। বিয়ের সময় চারপাশে কি হয়েছে সেই সবে তার কোনো মনোযোগ ছিল না। এমনকি মাহিমের বাসায় আসার সময় গাড়িতে মাহিমের দিকে তাকানোর প্রয়োজনও মনে করেনি বৃষ্টি। এইসব দেখে মাহিম শুধু মুচকি এসেছে। শফিক সাহেবের পাঠানো গাড়িতে করেই মাহিমের বাসায় ফিরল। মাহিমের বাড়িতে গাড়ি আসতেই বৃষ্টি অবাক হয়ে গেল, কারণ বৃষ্টির বাবা বলেছিল যে ছেলে খুব গরিব, কিন্তু বাড়ির দিকে তাকিয়ে বৃষ্টি সেটা মনে হচ্ছে না। মাহিম গাড়ি থেকে নেমে বৃষ্টিকে নামালো, তারপর কোলে তুলে নিল। ঘুমটার জন্য দেখতে পাচ্ছে না যে তাকে কে নিয়েছে কোলে। যথা নিয়ম নীতি মেনে বৃষ্টিকে রুমে আনা হলো। মাহিম বাইরে তার বন্ধু আকাশ, নেহাল ও মায়া শ্রাবণীর সাথে কথা বলছে। আমরা কেউ ভাবতেও পারিনি তোদের বাড়ি এত সুন্দর হবে। আরে ভাই, এটা আমার বাড়ি নয়, আমার এক চাচার বাড়ি। বিয়ে উপলক্ষে এখানে করা হচ্ছে। ও আচ্ছা, এখন তো রাত 11টা বাজে, তুই রুমে যা আর বৃষ্টিকে চমকে দিয়ে আয়। হ্যাঁ রে, বেচারা তো গাল ফুলে বসে আছে আর রাগ মাথায় নিয়ে। এখন পর্যন্ত সে তো জানেই না যে তোর সাথে ওর বিয়ে হয়েছে। যাচ্ছি। আমরা আজ আসি রে, কাল আবার আসবো। আরে তোরা থেকে যা। কাল আবার কোনে পক্ষের থেকে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। তুইও সাবধানে বেড়াল মারিস। সবাইকে বিদায় দিয়ে সিরাজ সাহেবের সঙ্গে কিছু কথা বলে মাহিম নিজের রুমের দিকে এগোলো। নিজের রুমের দরজা খুলতেই বৃষ্টির ছুরি নিয়ে মাহিমের উপর ঝাঁপিয়ে পড়লো। মাহিমের গলার পর ছুরি ধরে আছে। আরে আরে, করছো কি? আমাকে কি মেরে ফেলবে? তুমি এখানে কেন? এখানে তো আমার বর থাকার কথা। আরে পাগলি, আমি তোমার বর। তোমার এত রাগ যে এত সময় পাশে ছিলাম,
কিন্তু ঘুরে দেখলে না। মাহিমের কথা শুনে বৃষ্টি ছুরি ফেলে দিল, তারপর কলা ধরে বলতে লাগলো, তোরে সারাদিন আমি ফোন দিয়েছি, ধরার তো কোনো নামই নেই। আবার এই কয়দিন আমার সাথে কোনো যোগাযোগই করিসনি। তুই আমার সাথে যেমন করেছিলি তাই। তাই বলে ফোন দিবি না, যোগাযোগও করবি না? তুই জানিস বিয়ের কথা শুনে আমার দমটা বন্ধ হয়ে আসছিল। সে যাই হোক, আজ আমাদের বাসর রাত, তাই না? একদম বাসর করবি না। আগে বল, এত বড় বাড়ির মালিক কিভাবে হলি তুই? সব বলছি, আগে বিছানায় গিয়ে ভালো করে বসে মাথা ঠান্ডা করো। মাহিম বৃষ্টিকে নিয়ে বিছানায় বসিয়ে দিল এবং হাত থেকে ছুরি কেড়ে নিল। তারপর নিজের পকেট থেকে বৃষ্টির রুমে পাওয়া সেই পুরনো মাস্কটি বের করলো। এটার রহস্য জানার খুব ইচ্ছে না তোর? হ্যাঁ, খুব ইচ্ছে। আর তুই বলে কেন ডাকছিস? তুমি করে ডাক, তা না হলে তোকে জানে মেরে দিব। আচ্ছা ঠিক আছে। বাবা, কি রানী লঙ্কা রে? মাহিম মনে মনে বলল, তাড়াতাড়ি। ঠিক আছে, শোনো, এই বাড়ির মালিক আমি নিজেই। এতদিন তোমাদের সামনে গরিব হয়েছিলাম, তাও একটা কারণ আছে। সব আমি বলছি। আমি হলাম আমেরিকার সবচেয়ে বড়। মাহিম আর কিছু বলতে পারলো না, তার আগেই বাড়ির কারেন্ট চলে গেল। ধুর, আরে কারেন্ট যাওয়ার সময় পেল না। তুমি বসো, আমি দেখে আসছি। ঠিক আছে। মাহিম নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রুমের বাইরে বের হলো। তখনই কেউ সজোরে তার মাথার পেছনে আঘাত করলো। সাথে সাথে মাহিম চিৎকার করে মাটিতে পড়ে গেল। মাহিমের চিৎকার শুনে বৃষ্টির রুম থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে মাহিম? তুমি চিৎকার করলে কেন? মাহিমের ফোনের আলোতে দেখলো কারা যেন বাড়ির ভিতরে প্রবেশ করেছে মুখোশ পরে। বৃষ্টি মাহিমের কাছে বসলো এবং মাথায় হাত দিল। কি হয়েছে তোমার? কে মারলো? জানি না বৃষ্টি, কে যেন মাথায় জোরে মারছে রড দিয়ে। আমি রে, আমি তোর জমদূত। অন্ধকার থেকে কে বলে উঠলো, সাহস থাকলে সামনে আয়, ভিতর মতো পেছন থেকে আঘাত করিস কেন? ছদ্মবেশে তুই যেমন থাকতে পছন্দ করিস, ঠিক আমিও তেমনই পছন্দ করি। হঠাৎ কেউ এসে বৃষ্টিকে পিছন থেকে মুখ চেপে ধরলো। বৃষ্টির কথা বলতে না পেরে শুধু মুখের আওয়াজ করতে লাগলো। বৃষ্টির পেটে কেউ কয়েকবার ছুরি চালিয়ে দিল। ছুরি চালানোর শব্দ শুনে মাহিম চিৎকার করে বলে উঠলো, আরে তোরা কারা? বৃষ্টিকে মারিস না। মাহিম চিৎকার করে বলে উঠলো, কিন্তু কেউ তার কথা শুনলো না। বৃষ্টিকে ধাক্কা মেরে মাহিমের কাছে ফেলে দিল। বৃষ্টির হাতে ও পেটে রক্ত লেগে আছে। মাহিম সেটা বুঝতে পারলো। মাহিম বৃষ্টিকে ধরে কান্না করতে লাগলো। তোমার সাথে হয়তো আর থাকা হবে না। কারা এমন করলো? আমার জীবন শুরু করার আগেই কারা এমন শেষ করে দিল? আমাদের সাথে যে এমন করে থাকুক না কেন, আমি তাদেরকে কষ্টকর মৃত্যু দেব। তুমি শুধু চোখ খোলা রাখো, আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিন্তু বৃষ্টি আর কথা বলল না। চারপাশ থেকে মাহিমকে ঘিরে ধরলো অন্ধকারের মাঝে। সবাই এসে মাহিমকে ছুরি দিয়ে মারতে লাগলো। মাথায় আঘাত পাওয়ার কারণে মাহিম তাদের সাথে পেরে উঠছে না। একসময় কেউ এসে মাহিমের পেটে কয়েকবার ছুরি চালিয়ে দিল এবং কানের কাছে এসে বলল, তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস, আমার ছেলেকে মেরেছিস, এবার গিয়ে ওপরে ভালো থাকিস। আফসোস তুই আর তোর মা বাপ আমার হাতে কুত্তার মতো মরলি। হারামের বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরেই ছাড়বো। এটা বলে মাহিম মারতে যাবে, কিন্তু পিছন থেকে তার পিঠে কেউ ছুরি দিয়ে আঘাত করলো। পিছনে ঘুরে দেখতে যাবে, কিন্তু তার আগেই মাহিম মাটিতে পড়ে গেল। মাহিমের উঠে দাঁড়ানোর আর শক্তি নেই। রাতের অন্ধকারে কারা আসলো আর তাকে কারা মারলো কিছুই বুঝতে পারলো না। মুখেরধারী লোকগুলো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আগুন ধরিয়ে দিয়ে গেল। দাউ দাউ করে মাহিমের বাসা পুড়তে লাগলো। বৃষ্টির পাশে মাহিম শুয়ে আছে। খুব কষ্টে বৃষ্টির হাত আঁকড়ে ধরলো। তোমার কিচ্ছু হবে না বৃষ্টি, আমি থাকতে
তোমার কিচ্ছু হতে দেব না। আমাদের তো ফিরে আসতেই হবে, না হলে এই সব কিছুর প্রতিশোধ নেওয়া হবে না। মাহিম কান্না করে বলল। বৃষ্টি কোনো উত্তর দিল না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং মাহিমের হাত শক্ত করে ধরল। লোকগুলো কারা হতে পারে সেটা অজানা রয়ে গেল। হয়তো কোনো পরিচিত কাছের মানুষগুলো এমন বিশ্বাসঘাতকতা করেছে। মাহিম আর বৃষ্টির জীবন শুরু হওয়ার আগে সেটা আগুনে পুড়তে লাগলো। হয়তো এখানে তাদের জীবনটা পুড়ে যাবে, বলতে গেলে তাদের দেহেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। পড়ে রইবে শুধু হারার কিছু স্মৃতি।